মেজর শানমুগ্ধ পর্ব 17 জান্নাতুল ফেরদৌস মিথিলা। ওহো, জলি জলি, তোর ভোগ করার আগে আমি ভোগ করে নিলাম, তাই চলছে তাই না? চলন্ত পা দুটো থামল মুগ্ধের। তড়াক করে জ্বলে উঠল তিরিক্ষি মেজাজটা। শরীরের সমস্ত রক্ত বুঝি টকবক করছে এবার। সে আলগোছে ঘাড় বাঁকিয়ে কাত করল সামান্য। টেস্ট টিউবের বাঁকা হাসছে সিট। তার অমন বাঁকা হাসিতে সাপের ন্যায় ফনা তুলল মানুষটার। দাঁত কিরমির করতে করতে বেপরোয়া পুরুষ আদেশ ছুড়ল অ্যাডুইনকে, ওকে বাইরে বের কর। হুকুম তামিল করতে অগ্রসর হলেন বাধ্য অ্যাডুইন। কিয়ৎক্ষণের মধ্যেই কি সব সুইচ চেপে সিডের অবশ দেহটা শিকল দিয়ে টেনে টুনে বাইরে বেরিয়ে করিয়ে আনলেন। সিডের শরীর না চললেও বেয়াদবের ছেলের মুখের ঠিকই লেপটে আছে তার ছেলের হাসি। বারবার শ্রেষাত্মক ইঙ্গিত দিচ্ছে মানুষটারকে। মানুষটার কি ওর মতো ধৈর্য সহ্য বোঝে? সিডের দেহটা বাইরে বেরোতেই সম্মুখে থেকে ছুটে আসে হিংস্র বাঘের ন্যায় শিকারকে ছো মেরে টেনে নেয় মানুষটার। অ্যাডুইন বোধহয় হকচাকালো খানিকটা, তড়িৎ পা পিছিয়ে সরে গেলেন কয়েক কদম। এদিকে মানুষটার শরীরে যেমন এক অদৃশ্য তেজি আগুন জ্বলছে, তার চেয়ে বেশি আগুন জ্বলছে মাথায়। হিংস্র যুবক সিটকে মেঝেতে ছুঁড়ে ফেলে তার বুকের ওপর গিয়ে বসেছে। তার ডান হাতের 5 আঙ্গুলে শোভা পাচ্ছে উঁচু উঁচু ধারালো দাঁতগুলোর আংটিগুলো। মুগ্ধ হাত মুষ্টিবদ্ধ করতেই আংটিগুলোর আগা কেমন তীক্ষ্ণ হয়ে গেল। সে আর কোনো রূপ কাল বিলম্ব না করেই ডান হাত দিয়ে একেবারে পরপর রেপিড পাঞ্চ বসাতে লাগলো সিডের নাক মুখ বরাবর। একের পর এক পাঞ্চের সে কি ক্ষিপ্ত গতি! নাক মুখ থেতলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা সিডের। বেচারা হুঁশ আছে কিনা খেয়ে জানে, অথচ সেদিকে থোড়াই পাত্তা দিচ্ছে মানুষটার। সে তো চলছে রাগে, গজগজ করছে হিংস্র কণ্ঠে, হাতের গতি বিরতিহীন রেখে বারবার আওড়াচ্ছে, জেলাস, জেলাস, জেলাস হবে তোর বাপ, ইউ সন অফ আ বিচ। তুই ওকে ছুঁয়েছিস, তাতে আমার কি? তাতে আমার কোন বাল ছেঁড়া গেল? কোন দুঃখে আমার বাল ছেঁড়া যাবে জানোয়ারের বাচ্চা? এক চুটকি বাজালে ওর চেয়ে কয়েক গুণ সুন্দরী এসে বেড কাঁপাবে আমার। সেক্ষেত্রে ওর জন্য আমি জেলাস হব কেন? আমি দ্য রুশ দি কিং শ্যাডো মনস্টার কোনো জেলাস ফিল হব? তোকে তো বলেছি আমি তোকে কে বলেছে আমি জেলাস, বাস্টার্ড? থামলো মুগ্ধের হাত। সিড আর নড়াচড়া করছে না। নিথর দেহটার ঠোঁট দুটো একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সম্মুখের কয়েকটা দাঁত ভেঙে গিয়ে গুড়গুড় অবস্থা। এদিকে মানুষটার এখনও শান্ত হয়নি। দাঁত চিবাতে চিবাতে ঘাড় বাঁকিয়ে আগুন চোখে তাকালো অ্যাডুইনের পানে। বেচারা অ্যাডুইন ভরকালো কেমন। তক্ষুনি শুকনো ফাঁকা ঢোক গিলে মাথা নোয়াতেই মুগ্ধ নামক মানুষটার চোখে পলকে উঠে এসে ফের থাপা বসলো অ্যাডুইনের কণ্ঠায়। অ্যাডুইন শক্ত হয়ে গেল ভয়ে, চোখ নামিয়ে রাখলো ঠায়। কর্ণ কুন্তিতে কেবল পৌঁছালো মানুষটার হুঙ্কার, এই তুই বল, আই এম জেলাস। ওই বাস্টার্ড বলল আমি নাকি জেলাস। আমাকে কোন দিক থেকে মনে হচ্ছে আমি জেলাস? কথা বল অ্যাডুইন, আদারওয়াইজ তোকেও মেরে ফেলবো আমি। এহেন হিংস্র ভয়ঙ্করে তথস্থ অ্যাডুইন। সেখানে শরীর কাঁপছে ভয়ে, সেখানে কণ্ঠ ফুঁড়ে থোড়াই আওয়াজ বেরোবে। বেচারার অবাধ্য মন ভেতরে ভেতরে বারংবার চেঁচিয়ে যাচ্ছে, হ্যাঁ মানুষ তার, আপনি জেলাস, তাও আবার কোনো এক সাধারণ নিয়মে নয়, একদম বরং এক্সপেন্সিভ মাত্রায় জেলাস। মনের মধ্যে চেঁচাতে থাকা এহেন ভয়ঙ্কর বাক্যগুলো মুখে এনে থোড়াই গর্দান হারাবে অ্যাডুইন। বেচারা বুদ্ধিমান মানুষ। তৎক্ষণাৎ মুখে কপট ভাবভঙ্গি ফুটিয়ে তোতলাতে বলল, একদম না মানুষ তার, আপনি আবার জেলাস? ইম্পসিবল। নিজের পাল্লায় উত্তর পড়ায় রাগটা বোধহয় খানিকটা প্রশমিত হয়েছে মানুষটার। সে আলগোছে ছেড়ে দিল অ্যাডুইনের কণ্ঠা। রাগে ফোঁস করতে করতে কদম বাড়ালো সম্মুখে, দাঁত খিচে বলল, ব্লাডি বাস্টার, আমায় বলেন আমি নাকি জেলাস?
গজগজ করতে করতে এগোচ্ছে মুগ্ধ। দরজার একদম সন্নিকটে এসে দাঁড়াতে আচমকা পদযুগল ফের থামল তার। মস্তিষ্ক তড়া করে বেজে উঠল আর এক কথা। সিট তখন কি বলল? সে মনস্তারের ভোগে হাত দিয়েছে বলল? সত্যি তার শিকারে সিট হাত দিয়েছে? কথাখানা মনে পড়তেই ফের ঝুলে উঠল মনস্তারের মাথার তালু। দৃঢ় চোয়ালটা থরথর করে করছে এখনো। শক্ত হাতে নিজের ঘাড়ে হাত বুলিয়ে কটমটিয়ে বিড়বিড়ালো, কত বড় সাহস জানোয়ারের বাচ্চার! আবার মুখ নাড়িয়ে বলে গেল। এক মুহূর্ত থেমে ঘাড় বাঁকিয়ে ওদিক ওদিক নাড়ায় মুগ্ধ। কটমট করছে ঘাড়ের রগ, শব্দ কানে যাচ্ছে। বেপরোয়া পুরুষ ফের উন্মাদনা হলো। এবার মন মস্তিষ্কে বাজছে কেবল একটাই কথা, তার শিকারকে অন্য কেউ কেন ছোবে? কেন কেন কেন? বেপরোয়া পুরুষ দাঁতে দাঁত চেপে ছুট লাগালো কক্ষের বাদিকে। কাউন্টারের পানে কক্ষটা মূলত টর্চার সেল নামে পরিচিত। একটা মানুষকে ঠিক যত রকম কষ্ট দিয়ে মারা যায় তার সকল আইটেম বুঝি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো রয়েছে। যুবক ছুটে এসে তৎক্ষণাৎ হাতে তুলল ঝাঁ তকতকে ধারালো কুড়ালখানা। অতঃপর তা দিয়েই এগোলো সিটের পানে। এডউইন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। মনস্টার চলে গিয়েও ফের ফিরে এলো কেন? আবার কি করবে কে জানে। এডউইনের ভাবনার মাঝে মুগ্ধ গিয়ে বসলো সিটের পিঠের ওপর। তারপর আর কোনো দিকে না তাকিয়ে বেপরোয়া উন্মাদ ছেলে একের পর এক আঘাত বসালো সিটের বুকে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সিটের রক্তাক্ত দেহ সেই লুহুর সিটে ফোটায় ভরে যাচ্ছে মুগ্ধের মুখমণ্ডল। মনস্টারের সুদর্শন মুখনাসি কি ভয়ঙ্কর রূপ বেরিয়েছে। সে বোধহয় নিজের মধ্যেই নেই। সিটের বুকে একের পর এক আঘাত করতে করতে সে কেমন অদ্ভুত কঠিন গলায় হুঙ্কার ছুড়ে আওড়ালো, শি ইজ মাইন, অনলি মাইন, দ্য অনলি consequence of touching her is death. হতবাক এডউইন। ছেলেটার চোখ মুখে একরাশ অবাকের ছাপ। বিচক্ষণ মস্তিষ্ক তার জানালো দিচ্ছে আগত কোনো কিছুর পূর্বাভাস। নির্দয় রুদ্রী কিং ধীরে ধীরে অ্যাডিক্ট হচ্ছে একটা সাধারণ মেয়ের প্রতি, অথচ তার মনটা মানতেই চাইছে না। এডউইন চিন্তিত হলো এসব ভাবতে ভাবতেই। দি শ্যাডো মনস্টারের মতো একজন নির্দয় মাফিয়াও কিনা শেষমেশ প্রেমে পড়তে যাচ্ছে। কিন্তু এর পরিণাম? শীততাপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ, গোলাকার মকমলে বিছানায় অচেতন হয়ে পড়ে আছে মাহি। মাথায় বাঁধা মোটা ব্যান্ডেজ, নাকের ওপর ওয়ান স্টেপ ব্যান্ড। মেয়েটার নিঃশ্বাসের গতি তীব্র, বড্ড ক্ষীণ হয়ে যাচ্ছে কেন যেন। বিছানার চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে প্যালেসের কয়েকজন মহিলা ডাক্তার এবং মেইডস। তাদের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। মেয়েটার জ্ঞান নেই গত 7 ঘন্টা যাবৎ। নিঃশ্বাসের গতিও কেমন কমে কমে আসছে। কোনোরূপ ইন্টারনাল ইনজুরি হলো কিনা তাও তো বুঝবার জো নেই। সে তো ভাগ্য ভালো সময় মতো মিলা গিয়ে খুঁজে পেয়েছে মেয়েটাকে। তাও যাচ্ছে তাই অবস্থায়। সারা শরীর তার ডুবেছিল ময়লায়, মাথাটা পড়েছিল বাথটবের ওপরে। মিলা অত আহত থাকা সত্ত্বেও সবাইকে ডেকে এনে মেয়েটাকে উদ্ধার করেছে। তবে মেয়েটার কেন যেন জ্ঞান ফিরছে না। মিলা বসে আছে মাহির একদম গা ঘেঁষে। মেয়েটা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। মনে মনে নিজেকে কত যে দোষারোপ করছে, বারবার আনমনে আওড়াচ্ছে সব দোষ আমার। সেদিন আমি কেন তোমায় একা ছেড়ে গেলাম, কেন থাকলাম না তোমার সাথে? মিলার বুক ভার হয়ে গেছে মাহির কষ্টে। নাক টানতে টানতে আলগোছে নিজের 2 হাতের মুঠোয় চেপে ধরে মাহির ডান হাত। এক দৃষ্টিতে মাহির মলিন মুখখানায় তাকিয়ে থাকতেই হঠাৎ টের পেল কক্ষে আগমন ঘটেছে একজোড়া দাম্ভিক কদমের। তৎক্ষণাৎ জড়সড় হয়ে সরে গেল সবাই। মাথাটা নুইয়ে দৃষ্টি ফেলল মেঝেতে। মিলাও উঠে দাঁড়ায় কাল বিলম্ব ছাড়া। শরীর ঘুরিয়ে মাথা নুইয়ে সরে দাঁড়ায় 2 কদম। এদিকে কক্ষের একদম মাঝখানে এসে দাঁড়িয়েছে মনস্টার। এখনও ফুঁকছে সিগার। এর লোক যে দিনে কত সিগার টানে কে জানে। মনস্টারের চোখ মুখ স্পষ্ট বিরক্তির ছাপ। সে ফের সিগারের শেষ ভাগে লম্বা এক টান বসিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, এই বান্দির মেয়ে এখনো শুয়ে আছে কেন? মিলা ততস্থ ভয়ে মুখ দিয়ে কথা
বেরোনোর জোগাড় নেই তার। ডাক্তারের মধ্যে থেকে এক মধ্যবয়সী পারস্যের সুন্দরী খানিকক্ষণ দোনামনা করে হঠাৎ জানালো, বিগত 7 ঘন্টা ধরে ওর জ্ঞান নেই মনস তার। নিঃশ্বাস নেওয়ার গতিটাও কেমন কমে যাচ্ছে। আই থিঙ্ক ওর ভালো ট্রিটমেন্ট প্রয়োজন। এক্ষেত্রে ওকে হসপিটালাইজড করলে বোধহয় ভালো হয়। কথাটা বলতে না বলতেই পাশ থেকে একজন ফট করে চিমটি কেটে বসলো মধ্যবয়সী পেটের ধারে। মধ্যবয়সী বিচক্ষণ হয়তো আজ করলো নিজের বোকামি। নিজের কথাগুলো মস্তিষ্কে ফের আওড়াতেই জিভে দাঁত চলে গেল আপনা আপনি। এমা, রোগীর কথা চিন্তা করে সে কি কথাটাই না বলে বসলো। সে কিভাবে ভুলে গেল এই মনস্টার প্যারিসের নামক জেলখানায় একবার ঢোকা মানে দ্বিতীয়বার বের হওয়া অসম্ভব। ইস, নিজের বলা বাক্য বোকা কথাগুলোতে বড্ড আফসোস হচ্ছে পারস্য সুন্দরীর। তিনি কণ্ঠখানি কোমলতা ঠেলে যেই না কিছু বলবেন অমনি শুনতে পেলেন মনস্টারের কঠিন হুঙ্কার। অ্যাডউইন! কয়েক কদম দূরত্বেই দাঁড়িয়ে আছে অ্যাডউইন। ডাক পাওয়া মাত্রই এগিয়ে এসে বাধ্য কণ্ঠে জিজ্ঞাসা করলো, জি মনস্টার? মুখায়ব শক্ত মুগ্ধের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির মুখ পানে। আশ্চর্য হলেও সত্যি, মনস্টারের চোখ মুখ আজ অবাধ ঘৃণা, কপালে পড়েছে গোটাকতক বিরক্তির ভাঁজ। মিনিট খানিক যেতে না যেতেই সে কেমন কঠিন আদেশ গলায় ছুড়ল, রাশিয়ার যত বড় বড় ডাক্তার আছে সবাইকে তুলে আন। ট্রিটমেন্টের জন্য যা যা যন্ত্র লাগবে সব নিয়ে আয়। আগামী 2 ঘন্টার মধ্যে এই বান্দির মেয়ের চিকিৎসা শুরু করা চাই। ডু ইউ গেট দ্যাট? ইয়েস মনস্টার। ভড়কানো কণ্ঠে ক্ষুদ্র উত্তরে সীমাবদ্ধ অ্যাডউইন। এটুকু জীবনে আর কত ঝটকা খাবে বেচারা কে জানে। সে তৎক্ষণাৎ তৎপর হলো মনস্টারের হুকুম তামিল করতে। এদিকে ঘর ভর্তি ডাক্তার। মেয়েডরা কেমন হা করে গিয়েছে মনস্টারের অমন কথায়। প্রত্যেকের মনের মাঝে লুকায়িত সন্দেহেরা ডানাগুলো কেন যেন তীব্রতর হচ্ছে। তাহলে তারা যে শুনেছে তাই কি সত্যি? মেয়েটা কি মনস্টারের স্পেশাল কেউ? এদিকে মুগ্ধ এবার কণ্ঠ উঁচিয়ে বলে ওঠে, লিভ। ব্যাস একটা শব্দ, আর তাতে সবাই কেমন সুরসুর করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। মুগ্ধ তখন ধীরে ধীরে পায়ের গতি এগিয়ে আনে মাহির দিকে। ঠোঁটের সিগারেট দিয়ে ইচ্ছে লম্বা লম্বা টান। ধীরে সুস্থে মাহির পাশে বসে মুখ ফুটি ধোয়াগুলো এক ঝটকায় ফু দিয়ে বসে অচেতন মেয়েটার মুখ পানে। এতে মুগ্ধের পৈশাচিক আনন্দ মিলল কিনা কে জানে, তবে মাহির পানে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই তার ঘৃণাগুলো বাড়তে লাগলো কয়েক গুণ। ছেলেটা কেমন চোয়াল নাড়াচ্ছে এদিক ওদিক, দাঁতে দাঁত চাপায় কটমট শব্দ বেরোচ্ছে বাইরে। সে এবার কোনোরূপ ভনিতা ছাড়াই বলে উঠল, হ্যাঁ, তো সহজে তোকে মরতে দিচ্ছি না বান্দির মেয়ে। এখনও তো অনেক বাকি। সবটা সহ্য করার জন্য হলেও তোর উঠতে হবে। অ্যান্ড I'll make sure of it. টিং টিং টিং। মাঝরাতে কলিং বেলের কর্কশ শব্দে ঘুম ছুটে গেল দামিয়ান দোয়াস্কার। রাশিয়ান অন্যতম বিখ্যাত ফিজিওলজিস্ট হিসেবে পরিচিত এ ব্যক্তি বেশিরভাগ সময় হোটেলে রাত কাটান। তার ভাষ্যমতে ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং নাড়ি দুটোকেই একেবারে অধিক ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অনুপযোগী। তাই তো রাত কাটান হোটেলে নিত্য নতুন পার্টনার নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। ঘুম ঘুম চোখে দরজার কাছে এগিয়ে আসছেন দামিয়ান। অত সাধের ঘুমটা তার মাত্রই ধরা দিয়েছিল চোখের পাতায়, আর অমনি সুখের পোকা হিসেবে অত রাতে তার ঘরের দরজায় আগমন ঘটল কার কে জানে। দামিয়ান বিরক্ত মুখে দরজার কাছে এসে দাঁড়াতেই কলিং বেল ফের চাপ পড়ল। এ পর্যায়ে বিরক্তটা বোধহয় মাত্রা ছাড়িয়ে গেল তার। তিনি কেমন বিরক্তিতে চোখ মুখ কুঁচকে শব্দ তুলে তৎক্ষণাৎ দরজায় নব ঘোরালো। দরজাটা হা করে খুলতেই চোখে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মুখোশধারী লোকগুলোকে। দামিয়ান ভ্রু গোটায়, তিরিক্ষি মেজাজে আওড়ায়, হু দ্য হেল আর ইউ ব্লাডি অ্যাসহোল। সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না, ফলে স্পষ্ট নয় তার মুখে অভিব্যক্তি। দামিয়ানের এহেন অপমানিত কথায় রাগ উঠল কিনা কে জানে। মুখোশধারী তৎক্ষণাৎ কোমরের পিঠে লুকিয়ে রাখা নিজের হাত দুটো সামনে এনে কি যেন একটা স্প্রে করলেন দামিয়ানের মুখ বরাবর। দামিয়ান হকচকায়।
তিক্ততায় বুলি আওড়াতে গেলেই টের পেল তার মাথা ঘোরাচ্ছে। চোখ মুখের সামনে সবটা কেমন ঝাপসা হচ্ছে ক্রমশ। শরীরের বল বুঝি হারিয়ে যাচ্ছে কোথাও। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। নিজের পা দুটোয় টলমটল শরীরে ঘুরে পড়তে গেলেই সম্মুখে মুখোশধারী 2 হাত আগলে ধরল তাকে। ঘাড়টা সামান্য নুইয়ে এনে দামিয়ানের কান মুখ বরাবর রেখে চির বিরিয়ে বলল, তোর বাপ ডান হাত আমি, অ্যাসহোলের বড় ছিদ্র লুচ্চা শালা। কণ্ঠতে বোঝা গেল এ আর কেউ নয় বরং অ্যাডউইন। বিড়বিড়িয়ে দামিয়ানের মতো অমন মোটাসোটা লোকটাকে কি সুন্দর ঘাড়ের ওপর তুলে নিল ছেলেটা। সম্মুখে পা বাড়াতে বাড়াতে দাঁত খিচে আওড়ালো। নেহাত মনস্টারের আদেশ বলে তোর মতো আলুর বস্তাকে ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছি, না হলে এতক্ষণে আমায় গালি দেবার কারণে তোকে ঠিক জায়গা গোরস্থানে ফেলে আসতাম। ব্লাডিয়াস হোল। নামি দামি মানুষদের প্রাইভেট জেট এবং বিমানদের জন্য নির্মিত রানওয়ে একপাশে দাঁড় করিয়ে রাখা মনস্টার এম নামক প্রাইভেট বিমানটি। আলিশান বিমানের প্রশস্ত সিটে বসে আছে দামিয়ান। ধীরে ধীরে ঘুম ভাঙছে তার। চোখ মুখে পিটপিট করে খুলে নিচ্ছে। সামনে তাকাতেই বড়সড় একখানা ছটকা খেলো গায়ে। এ কি, সে কোথায়? এটা কার বিমান? দামিয়ান তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলল। ভীষণ শক্তি অপচয় করে নড়তে গেলেই দেখল আটকা পড়েছে কোথাও যেন। সে কেমন বিরক্তি নিয়ে নিচের দিকে তাকাতেই আরেকবার হোঁচট খেলো মনে হচ্ছে। তার গা বাঁধা রশি দিয়ে, হাত দুটো সিটে হাতলের সঙ্গে হ্যান্ডকাপ দিয়ে বাঁধা, পা দুটো দায়ের অবস্থা। দামিয়ান আশ্চর্য মনে গেল নিজের এহেন পরিস্থিতিতে। হতবুদ্ধির ন্যায় ঘাড় বাঁকিয়ে কিছু পাশে তাকাতেই দেখে পাশের সিটে তারই মতো বাঁধা অবস্থায় বসে আছে অতি পরিচিত মেডিসিন বিশেষজ্ঞ মিয়ান। দামিয়ানের চোখ কপালে উঠল। সে কেমন সন্ধিহান গলায় ফিসফিসিয়ে ডাকলো পাশের জনকে, মিয়ান, হেই, আর ইউ লিসেনিং মি? মিয়ান চোখ মুখ বুজে রেখেছিল। এরই মধ্যে পাশে থেকে ভেসে আসা ফিসফিসানো কণ্ঠে আলকোচে ঘাড় বাঁকিয়ে তাকায় সে। লোকটা নিষ্পান চাহনি, মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। দামিয়ান সন্দিগ্ধ ভাঁজ ফেলে কপালে আগের ন্যায় ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো, এখানে কি করছো? মিয়ান বোধহয় বিরক্ত হলো এহেন প্রশ্নে। তার ললাটের হুটহাট ভাসত, তাই বলছে। এদিকে দামিয়ান এখনও উত্তরের অপেক্ষায়। মিয়ান খানিক সময় নিয়ে দাঁত খিচে বলল, তুমি যা করছো তাই করছি। দামিয়ান থতমত খেয়ে গেল এহেন উত্তরে। জবাব বিন্দুমাত্র কাপূর্ণ না করে ভ্রু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল, আমাকে তো জোর করে তুলে এনেছে, আমি থোড়াই নিজে থেকে এসেছি। মিয়ান দাঁত খিচে ফের কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, ও আচ্ছা, আমি তো তাহলে নাচতে নাচতে এসেছি, তাই না? দামিয়ান ফের অসন্তুষ্ট এহেন উত্তরে। কপালের ভাঁজগুলো আরও খানিকটা গম্ভীর করে বলে ওঠে, এত চটে যাচ্ছ কেন? আচ্ছা বাদ দাও, আগে বলো তো এখানে আমাদের কেন আনলো? বিয়ে খেতে এনেছে, খাবে দাবে, তারপর চাম্পেশ একটা ঘুম দেবে, তাই এনেছে, আর কিছু? চলবে। মির্জা শান মুগ্ধ। পর্ব 18, জান্নাতুল ফিরদৌস মিথিলা। বিয়ে খেতে এনেছে, খাবে দাবে, তারপর চাম্পেশ একটা ঘুম দেবে, তাই এনেছে, আর কিছু? মিয়ানের কণ্ঠে এরকম ঝাঁজ, একরাশ ঝাঁজ। তার চোখ মুখে লেপ্টে আছে মহাবিরক্তির ছাপ। দাঁতে দাঁত চেপে আধপুরো মহাশয়ের ঘাড় ঘোরালেন অন্যত্র। এদিকে দামিয়ান কেমন বাঁকা চোখে তাকিয়ে রইল মিয়ানের পানে। নাক ফুলিয়ে বিড়বিড়ে আওড়ালো, সন অফ আ ফাকিং ইডিয়েট। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মিয়ান। হৃদয়ের মাঝখানে বেশ খানিকটা তীক্ষ্ণ ভাঁজ ফেলে দাঁত খিচে আওড়ায়। হোয়াট ডিড ইউ সে? হকচকায় দামিয়ান। তৎক্ষণাৎ মিয়ানের অলক্ষ্যে জিভের দাঁত কাটল বেচারা। শুকনো ফাঁকা ঢোক গিলে আমতামতা করে শুধালো, কোথায়, কখন, কি বললাম? সরু দৃষ্টিতে চোখ পাকিয়ে রেখেছে মিয়ান। কটমট করতে করতে বলে ওঠে, না বলে থাকলে তো ভালোই। দামিয়ান ভ্যাবলার ন্যায় জোরপূর্বক হাসল। নড়ে চড়ে কিছুটা স্থির হতেই বিমানের প্রশস্ত দরজা দিয়ে ভেতরে ঢুকলো একজোড়া বুট পরিহিত পা। দামিয়ান সন্দিহীন নজর গিয়ে তক্ষুনি আটকায় সেথায়। ধীরে ধীরে দৃষ্টি উঁচাতেই দেখে সেই মুখোশধারী লোকটা দাঁড়িয়ে আছে গেটের কাছে, দুহাত তার প্যান্টের পকেটে গুজে রাখা। অজ্ঞাত লোকটাকে ফের দেখা মাত্রই দামিয়ানের সম্পূর্ণ মুখায়ব ছড়িয়ে গেল একরাশ কৌতূহলতা।
সে কেমন আগ্রহী কণ্ঠে হাড় বুড়িয়ে জিজ্ঞাসা করলো, ফর ইউ? আমাদের এভাবে বেঁধে রেখেছো কেন? মুখোশধারী যুবক মোটেও রাগ করল না, উল্টো ঘাড় কাত করে তাকিয়ে রইল মিয়ান এবং দামিয়ানের দিকে। মিয়ান ভরকায়, ক্ষণে ক্ষণে ঢোক গিলে শুষ্ক অধৈর্যনা খানিক ভিজিয়ে নেয় জিভ দিয়ে। রয়ে শুয়ে ভয়াতর কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে, বাকিদের কোথায় নিয়ে গেছেন? নাকি আবার ওদেরকেও মেরে ফেলেছেন? এহেন বাক্যে যার পরনি অবাক দামিয়ান। হকচকিত নেত্রে তড়িৎ ঘাড় বাঁকিয়ে তাকায় মিয়ানের মুখপানে। হতভম্বতায় জিজ্ঞেস করে ওঠে, বাদবাকি বলতে আমরা ছাড়া আর কাউকেই তুলে আনা হয়েছে কিনা? মিয়ান ঠায় তাকিয়ে আছে যুবকের পানে। তার মধ্যে উত্তর দেবার তেমন কোনো তাড়া নেই। অজানা ভয়ে বেচারা মুখ এইটুকুনো হয়ে গেছে। সে ধীরে ধীরে প্রত্যুত্তর করল, হয়েছে। একজন দুজন নয়, বরং ৩৫ জনকে। এহেন বাক্যে কর্ণগ্রহণে পৌঁছানো মাত্র প্রতিক্রিয়া জানাতে ভুলে গেলেন দামিয়ান। হাঁ করে মিয়ানের পানে তাকিয়ে থাকতেই কোথা থেকে যেন ছুটে এলেন 4 জন সশস্ত্র গার্ডস। মিয়ান এবং দামিয়ান দুজনেই হতভম্ব। একে অপরের সঙ্গে এক আধবার মুখ চাওয়াচাওয়ি করতেই গার্ডস এসে কোনোরূপ কথাবার্তা ছাড়া দুটো কালো কাপড়ের মুখোশ দিয়ে ঢেকে দিলেন মিয়ান এবং দামিয়ানের মুখমণ্ডল। বেচারা দামিয়ান ভয়ে একবার হাওমাও করে কেঁদে উঠলেন বাচ্চাদের ন্যায়। অনুনয় করে আওড়ালেন, প্লিজ মেরো না আমায়, আমায় তো এখনো বিয়েই হয়নি। এহেন সংকটাপন্ন মুহূর্তে দামিয়ানের এমন উদ্ভট কথাবার্তায় মুখ কুচকায় মিয়ান। বিরক্তিতে তেতো মুখে কোনো দূরছাই করে বলে ওঠে, রোজ নতুন নতুন আইটেম ছাড়া যার চলে না সে নাকি আবার বিয়ের জন্য কাঁদছে। বলি দামিয়ান, এমন সিরিয়াস মোমেন্টে এহেন ফানি কথাবার্তা বলো না তো। তখন দেখা যাবে প্রাণ বাঁচানোর ভয়ে কাদার বদলে হেসে ফেলবে। ইস, এহেন সঙ্গীন মুহূর্তে মন কষ্ট থেকে আওড়ানো এত বড় কথাটা শেষে কিনা এরূপ নগণ্য তুচ্ছতাচ্ছিল্য করে হাসির ছটা বানিয়ে দিল মিয়ান। দামিয়ান বড্ড কষ্ট পেল বোধহয়। বেচারার কান্না বাড়ল বই কমল না। ঠোঁট কামড়ে ফোপাতেই টের পেল ডান হাতের কোনো এর টান পড়েছে বেশ। গা থেকে একে একে বেড়িগুলো খুলে দিচ্ছে বোধহয়। কেউ বুঝি হাত ধরে টানছে তাকে। দামিয়ান এইটুকুনো কলিজা লাফিয়ে উঠল অজানা আতঙ্কে। তার পা দুটো কোথায় এগোচ্ছে কে জানে। ঝর্ণার ঝিরিঝিরি শব্দ ভেসে আসছে কানে। গায়ে এসে বারবার দোল দিয়ে যাচ্ছে প্রাণ জোড়ানো ঠান্ডা বাতাস। এদিকে থেকে এক অদ্ভুত মিষ্টি সুবাস কেমন ফুরফুর করে নাকে এসে বাড়ি খাচ্ছে। দামিয়ানের পা চলছে অজানা গতিতে, তবে মস্তিষ্ক বড্ড সচল তার। কান খাড়া করে শুনছে চারপাশের প্রতিটা শব্দ। কিয়ৎক্ষণ বাদেই তার পা উঠল খানিকটা উঁচু জায়গায়। দামিয়ান বুঝল এ হয়তো কোনো সিঁড়ি। মধ্যবয়স্ক ভারী শরীরটা নিয়ে অন্ধের মতো হাঁটতে লাগতো তারা। সেই কতক্ষণ আগে গাড়ি জাতীয় কিছু দিয়ে এসে পৌঁছেছে কোন এক অজানা জায়গায়। এরপর শুরু হয় হাঁটার যাত্রা। মা গো মা, পথ বোধহয় আর ফুরাবে না আজ। চারপাশে আবহাওয়া বেশ স্বস্তিদায়ক হলেও দর করে ঘামছে মিয়ান। বুকটা কেমন মোচড় দিয়ে রেখেছে সেই কখন থেকে। হুটহাট মৃত্যুর ভয় না, আবার হার্ট অ্যাটাক করে বসে বেচারা। নীরবতায় বেষ্টিত চারপাশ। একযোগে বেশ কয়েকজনের নিঃশ্বাস ফেলার শব্দ ভেসে আসছে কানে। কয়েকজন সশস্ত্র গার্ড এগিয়ে এসে ধীরে ধীরে মিয়ান এবং দামিয়ান সহ বাদবাকি ৩৫ জনের ডক্টরের মুখ থেকে কালো কাপড়খানা সরিয়ে দেয় আলগোছে। সেই কতক্ষণ পর হুটহাট তীব্র আলোর ঝাপটা এসে চোখে পড়তেই চোখ মুখ কুচকি ফেলে প্রত্যেকে। কিন্তু দামিয়ান আবার বড্ড কৌতূহলী মানুষ। চোখের সামনে হাত এনে পিটপিট করে তাকালো আঙুল খোঁজ দিয়ে। তখনই যা দেখলো তাতে বেচারার নিঃশ্বাস আটকে যাবার জোগাড় যেন। বিলাসাকৃত এক কক্ষের মাঝখানে আবার দরজা, বোধহয় ওপাশে অ্যাটাচড কক্ষ। দামিয়ান হকচকায় তাকায় চারপাশে। পুরো ঘর ভরে আছে হসপিটালের সকল জাতীয় প্রয়োজনীয় সরঞ্জাম, ইসিজি মেশিন হতে শুরু করে এক্স-রে মেশিন। তাও আবার কি সুন্দর গোছগাছ করে রাখা সব কিছু। দামিয়ান বাদেও বাদবাকিদের চক্ষু ছানা বড়া। প্রত্যেকে কেমন অবাধের ন্যায় তাকাচ্ছে চারদিকে। তাদের কৌতূহল যখন শৃঙ্গে পৌঁছেছে ঠিক তখনই কক্ষের আগমন ঘটল এডউইনের।
গম্ভীর পুরুষ 2 কদম এগিয়ে এসেই মুখের কাছে হাত ঠেকিয়ে গলা খাকারি দিলেন সামান্য। উদ্দেশ্য সকলের মনোযোগ তার দিকে টানা। সেকেন্ড খানেক যেতে না যেতেই প্রত্যেকের জিজ্ঞাসু দৃষ্টি এসে আশ্রে পড়ল এডউইনের মুখপানে। পর মুহূর্তে এডউইনের ভয়ানক দাগওয়ালা মুখ এবং উদ্ভট চোখের মণি দেখে ভড়কে গেল সবাই। কেউ কেউ বোধহয় ভয়ও পেল বেশ। এডউইন সেদিকে পাত্তা দেয়নি মোটেও। সে উল্টো গম্ভীর মুখে সবাইকে জানালো, ওয়েলকাম টু শ্যাডো মনস্টার প্যালেস। শ্যাডো মনস্টার? ব্যাস, এইটুকু শুনতেই আতঙ্কে হক চোকালো সবাই। প্রত্যেকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ল এক ভিন্ন উৎকণ্ঠা। ভয়ার্ত মিয়ানের ঠোঁটের ফাঁকে গলিয়ে অস্পষ্টে বেরিয়ে এলো শ্যাডো মনস্টার। এডউইন ঠোঁট পিষে হাসল বোধহয়। ওপর নিচে হালকা মাথা নাড়িয়ে জানায়, দ্য গ্রেট রুদুসি কিং, শ্যাডো মনস্টার। ভয়ে গলা থেকে শুরু করে জিভ অবধি ঠেকিয়ে কাঠ প্রত্যেকে। কপালের মরণ এত তাড়াতাড়ি চলে আসবে সে খবর কি আর এর আগে জানতো কেউ? জানলে থোড়ায় আজ ঘর থেকে বেরোতো তারা। দামিয়ানের কপাল বেয়ে দরদরিয়ে ঝরছে ঘাম। উন্মুক্ত তার ভুড়িওয়ালা পেটখানা ঘেমে নিয়ে একাকার অবস্থা। তিনি খানিক এগোলেন। মনের কোণে ভীষণ সাহস জুগিয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করলেন, আমাদের কেন এখানে? মানে লোকটার কথাবার্তা ভীষণ অগোছালো এই মুহূর্তে। বোধহয় ভয়ের চোটেই এহেন অবস্থা বেচারার। এডউইন গম্ভীর মুখে প্রত্যুত্তর করল, একজন পেশেন্টের জন্য আনা হয়েছে আপনাদের। হোঁচট খেলেন সবাই। একজন? মাত্র একজন? অত কাণ্ড কারখানা করে টপ লিস্টে থাকা গোটা 37 জন ডাক্তারকে কিনা একজনের জন্য তুলে আনা হয়েছে? মিরান কেমন ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে আছে এডউইনের পানে। মনে মনে তার বেশ আগ্রহ জন্মেছে সেই একজনকে দেখার জন্য। না জানি কোন দেশের রাজা বাদশার সেই একজন খ্যাত মানুষটা। এদিকে দামিয়ান নিজেকে সামলায়। খানিক দোনামোনা করে যেই না কিছু বলবে অমনি এডউইন হাত উঁচিয়ে থামিয়ে দেয় তাকে। গম্ভীর মুখে বলে ওঠে, কক্ষের ওপাশে 7টা অ্যাটাচ কেবিন রয়েছে। আপনাদের আপাতত ফ্রেশ হন, আমরা পেশেন্টকে নিয়ে আসছি। আর শুনুন। এডউইন থামলো। একবার প্রত্যেকের মুখপানে দৃষ্টি বুলিয়ে ফের বলল, ভুলেও মনস্টারের মুখের দিকে চোখ তুলে তাকাবেন না, কেননা এর পরিণাম কিন্তু মোটেও শুভ নয়। তড়িৎ ঘাড় কাত করলো সবাই। এডউইন না বললেও তারা জানে এ ব্যাপারটা। দি আন্ডারওয়ার্ল্ড কিং শ্যাডো মনস্টার তার দিকে চোখ তুলে তাকানোর সাধ্য কি আর নিজের মৃত্যুর পয়গাম হাতে নিয়ে লেখা তো একই ব্যাপার। সেক্ষেত্রে এত বড় রিস্ক কে নেবে শুনি? অচেতন মাহি। টানা 72 ঘন্টা হতে চলল। মেয়েটার এখনো হুঁশ ফেরেনি। ওদিকে তার মুখে কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নাক বারবার অক্সিজেন মাস্ক লাগানো। বেডের পাশেই 02 সিলিন্ডারের প্যারিসের সুন্দরী খ্যাত দক্ষ ডক্টর হায়া। গত 2 রাত নির্ঘুম কাটিয়েছে তিনি এবং মিলা। দুজনের মধ্যে কেউই একটাবারের জন্য চোখ দুটো বুঝেনি। সর্বক্ষণ থেকেছে মেয়েটার আশেপাশে। হায়ার মুখাবে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। মেয়েটার পালস রেট ক্রমশ কমছে তো কমছেই, বাড়ার নামগন্ধ নেই। এ যেন এক বিশাল বিপদ সংকেত। এদিকে মাহির ঠান্ডা হয়ে যাওয়া হাত দুটোতে একাধারে মালিশ করে যাচ্ছে মিলা। এমনিতেই তার হাত দুটো পুড়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। অথচ মিলার নিজের প্রতি তেমন কোনো হুঁশ জ্ঞান নেই। সে তো ব্যস্ত মাহির সেবায়। মেয়েটাকে কেমন ভয়ে জর্জরিত। আনমনে কিছু একটা বিড়বিড় করতে যেই না মুখ খুলবে অমনি কক্ষে আগমন ঘটে এডউইনের। তার পিছু পিছু 2 জন গৃহ পরিচারিকা স্ট্রেচার ঠেলতে ঠেলতে এসে ঢুকলেন। এডউইন তখন ভারী কণ্ঠে ডক্টর হায়ার উদ্দেশ্যে বলে ওঠে, ওনাকে স্ট্রেচারে ওঠান, ডক্টররা চলে এসেছে। কথাটা শুনতেই ফোঁস করে এক স্বস্তির নিঃশ্বাস ফেললেন হায়া। তৎক্ষণাৎ ব্যস্ত হলেন মাহিকে নিয়ে। তবে মেয়েটাকে স্ট্রেচারে তুলতে গিয়েই বাঁধল যেন বড় বিপত্তি। হায়া তো নিজেও মহিলা মানুষ, হাত দুটোতে খুব শক্তি নেই। এদিকে মিলার হাত দুটো তো পোড়ানো। এখন রোগীকে কিভাবে স্ট্রেচারে তুলবেন? হায়া কিয়ৎক্ষণ অসহায়ের মতো মুখে দাঁড়িয়ে রইল বিছানার একপাশে। এডউইন তখন মাথা নুইয়ে রেখে ফের তারা দেখিয়ে বলল, কি হলো, ওনাকে তুলছেন না কেন? হায়া আর চুপ থাকতে পারল না। খানিকটা কদম বাড়িয়ে অসহায় মুখে বলতে লাগলেন, দেখুন এডউইন, মেয়েটাকে একা একা স্ট্রেচারে তোলা সম্ভব নয়। আই নিড ইয়োর হেল্প, সো কাম।
ভরকায় এডুইন। তক্ষুনি দুকদম ছিটকে সরে গেল পেছনে। হাত দুটো সঙ্গে সঙ্গে আড়াল করে ফেললেন কোমরের পিঠে। হায়া হতভম্ব। লোকটা এমন ভয় পেয়ে গেল কেন সামান্য একটা কথায়? হায়া কেমন সরু দৃষ্টিতে তাকায় এবার। সন্দেহকুল কণ্ঠে আওড়ায়, এডুইন, আপনি শুনেছেন আমার কথা? মেয়েটাকে তাড়াতাড়ি স্ট্রেচারে তুলুন। এডুইন গম্ভীর মুখে কিয়ৎক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল চুপচাপ। পরক্ষণে ঘাড় বাঁকিয়ে তাকালো পাশে। বাকি মেয়েদের দিকে এক প্রকার আদেশ ছুড়ে বলে ওঠে, এভাবে হা করে দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে তাড়াতাড়ি ধরে স্ট্রেচারে তুলুন, যান। কঠিন ধমকে তৎক্ষণাৎ বিছানার দিকে এগিয়ে গেলেন নারী মেয়েরা। শক্তপোক্ত গায়ের গড়নে আফ্রিকান দুই নারী, যেন তারা একাই 100। আলতো করে মাহির পা দুটো ধরলেন একজন, আরেকজন ধরলেন বাহু। তারপর ধীরে ধীরে মেয়েটাকে তুলে নিলেন স্ট্রেচারে। এদিকে হায়া এখনো কেমন সন্ধিহান চোখে তাকিয়ে আছে এডুইনের পানে। এ প্যালেসে আসলে হচ্ছেটা কি? কেন যেন তার মনে হচ্ছে এ পর্যন্ত যা যা হয়েছে তার আগাগোড়া একমাত্র এই মেয়েটাই দায়ী। কিন্তু কেন? মার্বেলের তকতকে মেঝেতে ঠেলতে ঠেলতে এগোচ্ছে স্ট্রেচার। আফ্রিকান দুই নারী মেইট দুটো কেমন গম্ভীর মুখে এগোচ্ছেন সামনে। তাদের থেকে সামনে সামান্য খানিকটা দূরত্বে বজায় রেখে হাঁটছেন এডুইন। মাথাটা এতক্ষণ গর্বিতভাবে উঁচিয়ে রাখলেও হঠাৎ করেই দাম্ভিক মুরুষ মাথা ঝোঁকালেন আচমকা। বাঁদিকের করিডোর দিয়ে হেঁটে আসছে মনস্টার, তার দুধারে কমব্যাট গার্ডস। এডুইন সঙ্গে সঙ্গে তারা দেখলেন মেয়েদের, তাড়াতাড়ি চলো সবাই। হুকুম তামিল হলো যথার্থ। মেয়েরা গতি বাড়ালেন পায়ের। মনস্টার পৌঁছানোর আগেই তারা স্ট্রেচার নিয়ে এলেন ডাক্তারদের কক্ষের বাহিরে। তবে এরই মধ্যে ঘটল আর এক অঘটন। মেয়েরা তাড়াহুড়ো করতে গিয়ে স্ট্রেচার খানিকটা জোরে ঠেলে দিলেন, আর অমনি মার্বেলের মেঝেতে ছিটকে পিছলে গেল স্ট্রেচার গোলাকার চাকা। ফলস্বরূপ অচেতন মাহির হাতখানা বেরিয়ে গেল স্ট্রেচার ছেড়ে। মেয়েদের মধ্যে থেকে একজন তড়িঘড়ি করে মাহির হাতখানা ফের স্ট্রেচারে তুলতে গেলে কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা একজন গার্ড মাথা নুয়ে রেখে সাহায্যের হাত বাড়ালেন সামান্য। মাহির হাত খুব একটা স্পর্শ না লাগলেও তার হাত বাড়িয়ে দেওয়ার ফলে টুকটাক আঙুলের ছোঁয়া লাগলো বুঝি। তবে এর আগেই মেইড তুলে ফেললেন মাহির হাত। অস্থির বদনে আবারও স্ট্রেচার নিয়ে এগোলেন কামরায়। এদিকে এতক্ষণের পুরো ঘটনা তো প্রত্যক্ষদর্শী হয়েছেন স্বয়ং মনস্টার। আজব হলেও সত্য, মনস্টারের চোখ দুটো কেমন লাল হয়ে গেছে কেন যেন। দৃঢ় চোয়ালটা কটমট করছে মনে হচ্ছে। তার আগুন দৃষ্টি যেন এক মনে তাকিয়ে আছে গার্ডের হাতের দিকে। তার মস্তিষ্ক আবার হুট করে কী চলছে কে জানে। স্ট্রেচারে অচেতন মাহি দেখে হতবাক সকলে। এ যেন অতি সাধারণ একটি মেয়ে। একজন, এর জন্য কি অত কাঠখড় পোড়ানো পুড়িয়ে আনা হয়েছে তাদের? দামিয়ান কেমন নাক মুখ কুচকে রেখেছে। মিয়ান এতক্ষণ দক্ষতার সাথে এগিয়ে এসে মাহির স্কিন স্পর্শ করতে গেলেই চেঁচিয়ে ওঠে এডুইন, ওয়েট। এহেন কণ্ঠে হকচকায় বেচারা মিয়ান। ঘাড় বাঁকিয়ে তক্ষুনি কিছু পিছু ফের জিজ্ঞাসা করলেন, হোয়াটস নাও? এডুইন ভীষণ গম্ভীর শক্ত গলায় সবাইকে সতর্ক করে বললেন, প্লিজ ওনার গায়ে কেউ উন্মুক্ত হাতে স্পর্শ করবেন না। হতবুদ্ধি ভাব নিয়ে তাকিয়ে রইলেন সবাই। খালি হাতে স্পর্শ করবে না মানে কি? এখন কি তার নিজ হাতে কাদা লেপটে স্পর্শ করবে রোগীকে? দামিয়ান পেছন থেকে কেমন তিতি বিরক্ত কণ্ঠে আওড়ালেন, কি বলতে চাইছেন আপনি? খোলাখুলি বলুন। এডুইন ঘাড় কাত করল সামান্য। রয়েস হয়ে জবাব দিলেন, ওনাকে স্পর্শ করার আগে অবশ্যই হাত মোজা গ্লাভস পরে নেবেন। মিয়ান মুখ কোচকায়। তার কেন যেন ইচ্ছে করছে এডুইনের মুখের ওপর বলে দিতে, শালা পাগল, রোগীকে সবসময় গ্লাভস পরে স্পর্শ করতে হয় নাকি রে? তবে মনের কোণে উত্থাপিত হাওয়া এহেন দুঃসাহসটুকু কথাটুকু গলা অবধি এনেও গিলে নিলেন মিয়ান। মুখে কপট গম্ভীর ভাব ধরে বললেন, দেখুন মিস্টার, এটা সম্ভব নয়। সম্ভব না হলে তোরা সম্ভব করবি। মিয়ানের কথার মাঝেই শোনা গেল অতি ভারী এক গম্ভীর কণ্ঠ,
মিয়ান ঘাড় বাঁকিয়ে পেছনে তাকানোর আগেই এডুইন জোর গলায় বলে ওঠে, ইটস মনস্টার। তড়িৎ মাথা নোয়ায় সকলে, গা কাঁপছে সবার, শরীরটা কেমন হুট করেই ঘামতে শুরু করলো। এদিকে কালো রঙা ওভারকোট পরোয়া মনস্টার নিজের দাম্ভিক কদমে কক্ষে ঢুকলো। ঠোঁট ফাঁকে গুজে রাখা সিগারেটটা এক হাতে সরিয়ে এনে গম্ভীর গলায় থ্রেড ছুড়ল, ইফ এনিওয়ান ডেজার্ট টু টাচ হার উইথ রেয়ার হ্যান্ডস, then listen, their hands will be separate from their body in no time. শুকনো ঢোক গিলল সবাই। তড়িৎ নিজেদের হাত দুটো একে একে হসপিটাল গ্লাভস পরে নিলে আলগোছে। মিয়ান এবার ভয়ে ভয়েই এগিয়ে এলো মাহির বানে। একটু একটু করে মেয়েটার বন্ধ চোখে হাতের পালস রেট চেক করতে করতেই ললাটের শঙ্কিত ছাপ ফুটল কেন যেন, কিন্তু কোনোরূপ বাজ বিচার না করে স্বাভাবিক স্বরে জানালেন, মেয়েটার অবস্থা তো মারাত্মক খারাপ। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব, বাট তাতেও যদি মেয়েটার জ্ঞান না ফিরে তাহলে। কথাটা শেষ হতে না হতেই মিয়ান টের পেল তার মাথার খুলির ঠিক মাঝ বরাবর লৌহ নল জাতীয় কিছু একটা ঠেকানো হয়েছে আচমকা। মিয়ান হকচকায়, নিঃশ্বাস আটকিয়ে হাত দুটো তড়িৎ উঁচিয়ে তোলে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজের ভয়টাকে কাবু করার প্রয়াস চালাতেই কর্ণগ্রহরে ভেসে আসে মনস্তারের কুরকণ্ঠ, আগামী 24 ঘন্টার জন্য ওর জ্ঞান না 24 ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফিরলে তোদের জ্ঞান হারাবো চিরতরে, মনে রাখিস। কি এক বিপদে পড়লো সবাই। রোগীর জ্ঞান ফেরানোর দায়িত্বটা কি তাদের হাতে? মিয়ান ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে জানায়, জি মনস্তার। মাস্টারের কঠিন আদেশে পুরো কক্ষ জুড়ে এক হুলস্থুল অবস্থা। ডাক্তাররা উন্মাদের ন্যায় ছুটছে এদিক ওদিক। তাদের ভাব এমন, তারা বুঝি পারলে মেয়েটার পায়ে ধরে বসে পড়ে। এবার উঠে পড়ো মেয়ে, অন্তত আমাদের প্রাণ ভিক্ষায় হলেও। এদিকে অ্যাডুইন গম্ভীর মুখে পা বাড়িয়েছে মনস্টারের পিছু পিছু। মুগ্ধ কেমন শক্ত মুখে কক্ষের দুয়ারে ছাড়িয়ে দু কদম এগিয়ে আবারও কি মনে করে দাঁড়িয়ে পড়ল হঠাৎ। অ্যাডুইন সঙ্গে সঙ্গে পায়ের গতি থামায়, উৎসুক দৃষ্টিতে মুগ্ধের বলিষ্ঠ পিঠের দিকে তাকিয়ে রয় কিয়ৎক্ষণ। এদিকে মুগ্ধ কেমন ঘাড় কাত করলো, তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ডসের দিকে তাকায় আলগোছে। গার্ডস বেচারা বরাবরের ন্যায় মাথা নুয়ে রেখেছে। মুগ্ধের তখন কি হলো কে জানে। সে কেমন শক্ত মুখে পিছিয়ে এসে দাঁড়ালো গার্ডসের মুখোমুখি। অতঃপর কোনোরূপ বলাকোয়া ছাড়াই চট করে চেপে ধরে গার্ডসের মধ্যে থেকে একজনের বাম হাতের কবজি। গার্ডস বেচারা ভয়ে ততস্থ, হাত ছাড়িয়ে নেবার সাহস কিংবা ক্ষমতা কোনোটাই নেই তার। সে কেবল কাঁপছে, তার হাতটাও কাঁপছে থরথর করে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মুগ্ধের চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ, চোখ দুটো দৃষ্টি হলো ক্রূর। সে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে রইল গার্ডসের হাতখানার পানে। তার কল্পনায় মনস্পটে ফের ভেসে উঠল তখনকার চিত্র। এই হাত, হ্যাঁ এই হাতের আঙুলগুলো আলগোছে স্পর্শ করেছে মাহিকে, একটু করে ছুঁয়ে দিয়েছে মেয়েটাকে। কথাটা মনে পড়তেই চট করে চোখ দুটো বুজে নেয় মুগ্ধ। দাঁতে দাঁত চেপে বেচারা গার্ডসের হাতের কবজিটার কেমন উল্টে ফেলে এক পলকে। এহেন কাণ্ডে তীব্র যন্ত্রণায় জর্জরিত গার্ড নিজের ঠোঁট নিজে কামড়ে ধরেই গোংড়াচ্ছে বেশ। এদিকে ব্যথার চোটে যান বেরিয়ে যাবার জোগাড় তার। ঠোঁটের ওপর দাঁতের তীব্র চাপ প্রয়োগে ঠোঁট ফেটে লহু গড়াচ্ছে। এদিকে মুগ্ধ এবার করে বসলো আর এক পাগলামি। তক্ষুনি নিজের অতি পছন্দের চাকুটা পায়ের গোড়ালির কাছ থেকে বের করে এনে গার্ডের আঙুলের গুলোর ওপরে চালালো একে একে। চাকুর অতিরিক্ত তীক্ষ্ণতায় গোড়া সহ কাটলো আঙুল। একে একে 5টা রক্তে ভেজা আঙুল টস টস করে গড়িয়ে পড়ল মেঝেতে। লহুর বিন্দু বিন্দু ছড়িয়ে যাচ্ছে মেঝের বুকে, অথচ থামেনি নির্দয় মানব। আঙুলগুলো সব কেটে নিয়ে কেমন অদ্ভুত শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মেঝেতে পড়ে থাকা আঙুলগুলোর পানে। রয়ে শুয়ে একটু দু হাঁটু ঝুঁকে বসলো কেমন, ঠোঁটের কোণে তীক্ষ্ণ ক্রূর হাসি ঝুলিয়ে রেখে চাকুর ডগা দিয়ে আঙুলগুলোয় একটার পর একটা আঘাত বসিয়ে আনমনে বিড়বিড় করলো, কি দরকার ছিল নিষিদ্ধ জিনিসে ছুতে যাওয়ার? শেষে গা থেকে খসে পড়লেই তো চলবে। আগামী পর্ব পেতে আমাদের সঙ্গেই থাকুন আর চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।